নগদ টাকার লোভ আর দায়িত্বহীনতার কাছে হার মানল 12টি প্রাণ। আমি এই বাচ্চাটা বয়ে বাজাই আর একটা দরিয়া বিলে ঝুলিয়ে রয়েছি, এবার কাটছে সিরিয়া কেমন তারা জানি বার করলো আমারে। রাজধানীর মালিবাগে দেবে যাওয়া বাড়ির নিচে আর কেউ নেই বলে ধারণা ফায়ার সার্ভিসের। বাড়ির মালিক যুবলীগ নেতাকে খুঁজছে প্রশাসন। এখন পর্যন্ত কিন্তু কোনো ক্লেম বা কোনো মিসিং ইনফরমেশন আমাদের কাছে নাই। যদি এরকম থাকে আমাদের কাছে নিয়ে আসেন, তাহলে হয়তো আমরা আরো ইম্পর্টেন্স দিতে পারবো। এখানে ব্যক্তি মালিকানাধীন জমিও আছে, সরকারি জমি আছে কিনা সেটি আমরা দেখছি। এই তদন্ত রিপোর্ট পাওয়ার পরে অবশ্যই দায়ীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকা বরিশাল মহাসড়কে ট্রাকের চাপায় অটোরিকশার 6 যাত্রী নিহত। আহত 8 জন বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। 16 আগস্ট থেকে শুরু হচ্ছে এবছরের হজ ফ্লাইট। ভিত্তি ফ্লাইট 27 সেপ্টেম্বর থেকে 28 অক্টোবর পর্যন্ত। উৎসাহ উদ্দীপনায় ঢাকার 2 সিটিতে চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। চট্টগ্রামে প্রায় 15,500 নির্বাচনী কর্মকর্তার প্রশিক্ষণ। রাজধানীর প্রধান সড়কগুলোতে ঘুষ দিয়ে অবাধে চলছে অবৈধ রিকশা। বাড়ছে যানজট, গণপরিবহনের সংখ্যা বাড়ানোর তাগিদ নগর পরিকল্পনাবিদদের। এবং বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম ওয়ানডেকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত টাইগাররা। আগামীকাল সেরাটা খেলেই জিততে হবে বললেন অধিনায়ক সাকিব। মালিবাগ চৌধুরী পাড়ার ঝিলপাড়ে দেবে যাওয়া টিন শেড বাড়ির নিচ থেকে এখন পর্যন্ত একই পরিবারের 4 জন সহ মোট 12 জনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস বলছে বাড়ির নিচে আর কোনো মরদেহ নেই বলে ধারণা তাদের, তবে উদ্ধার অভিযান চলবে। এদিকে ঢাকার জেলা প্রশাসক বলছেন দেবে যাওয়া বাড়িটি ছিল অনুমোদনহীন। বাড়ির মালিক ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মনিরুল ইসলামকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। বাড়ির মালিকের চরম দায়িত্বহীনতা আর নগদ টাকার লোভের কারণে চিরতরে হারিয়ে গেল 12টি তাজা প্রাণ। অথচ নিম্ন আয়ের এই মানুষগুলো সবুজে মরানো গ্রামের পরশ ছেড়ে ইটকাঠের এই শহরে এসেছিলেন দিন বদলের আশায়। দিন বদলের সেই স্বপ্নকে ছোঁয়ার আকাঙ্ক্ষায় ঝুঁকি নিয়েই বসবাস করতেন ডোবার উপর বানানো টিনশেড দোতলা বাড়িতে, যেটির নেই কোনো নকশা, নেই মজবুত কাঠামো, নেই সুস্থ জীবনযাপনের ন্যূনতম নিরাপত্তা। তখন দেখলাম নিচে গুনে সব পানি বলকায় না, এর মুতলি উঠছে। ওই উতলামের সরে সাথে সাথে আমি আড়াটা ধরছি, আড়াটা ধরে আমার পোলা লই এরমে রয়েছি। হাতে নিয়ে আবার কাটতে ছিঁড়ে আনি বৃহস্পতিবার সকালে দেখা যায় টিনশেড বাড়ির উপরের কাঠামো সরিয়ে ফেলেছে ফায়ার সার্ভিস কর্মীরা। এরপর নিচে চলছে তল্লাশি। সংস্থাটির এক কর্মকর্তা জানান, বাড়িটি দেবে যাওয়ার পর টিন, কাঠ, রড ও অন্যান্য আসবাবের কারণে উদ্ধার কাজ চালাতে বেশ বেগ পেতে হয়েছে তাদের। এখন পর্যন্ত কিন্তু কোনো ক্লেম বা কোনো মিসিং ইনফরমেশন আমাদের কাছে নাই, অথেন্টিক সেরকম ইনফরমেশন নাই। আই রিকোয়েস্ট ইউ, যদি এরকম থাকে আমাদের কাছে নিয়ে আসেন, তাহলে হয়তো আমরা আরো ইম্পর্টেন্স দিতে পারবো। এদিকে ঢাকার জেলা প্রশাসক তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়ে বলছেন বাড়িটি ছিল অনুমোদনহীন। এর মালিক মনিরুল ইসলামকে গ্রেপ্তারে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমাদের কাছে যে সকল তথ্য আছে সেটা হচ্ছে যে এখানে ব্যক্তি মালিকানাধীন জমিও আছে, সরকারি জমি আছে কিনা সেটি আমরা দেখছি। আমাদের যারা কর্মকর্তা কর্মচারী তাদেরকে আমরা এখন ম্যাপ সংগ্রহের জন্য আমরা পাঠিয়েছি, এই কাজটি চলছে। তবে এটুকু বলতে পারি, এই তদন্ত রিপোর্ট পাওয়ার পরে অবশ্যই দায়ীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এইটার সাথে দায়ী কারা এবং ভবিষ্যতে এই জাতীয় দুর্যোগ থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি, তো এই জাতীয় কয়েকটি টার্মস অফ রেফারেন্স দিয়েই কিন্তু এই কাজটি আমরা শুরু করছি। রাজধানী জুড়ে থাকা এরকম অসংখ্য অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ স্থাপনার বিরুদ্ধে শীঘ্রই অভিযান চালানো হবে বলেও জানান জেলা প্রশাসক। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।
বরিশালে ট্রাকের চাপায় মা ছেলে সহ অটোরিকশার 6 যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 8 জন। সকাল 9:30টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের কাশীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী তরমুজ বোঝাই একটি ট্রাক কাশীপুরের বাসতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মাহেন্দ্র অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ভেতরে থাকা 5 যাত্রী ঘটনাস্থলে মারা যান। পরে ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ শুরু করে। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও একজন। এ সময় আহত 8 জনকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। এরই মধ্যে নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য 5,000 টাকা করে দেবার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। শুনি যে সে মামুন মারা গেছে কোন জায়গায়, বাসতলা এই পেশে বইয়া গাড়ি ট্রাকের তলে ঢুকে গেছে। মা এবং ছেলে, মায়ের নাম মালেকা, ছেলের নাম মামুন। এরা দুজনই শহরে রওনা করছিল, ছেলে কলেজে যাবে এই জন্য, আর মাকে একটু আগে দিয়ে যাব, কিন্তু এই সড়ক দুর্ঘটনায় দুজনই মারা গেছে। কাশীপুরে যে দুর্ঘটনা ঘটেছে সেখানে যারা নিহত হয়েছে তাদের প্রত্যেক পরিবারকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে 5,000 টাকা করে অনুদান দিয়েছি তাদের দাফন কাফনের জন্য এবং সৎকারের জন্য। বাংলাদেশ থেকে আগামী 16 আগস্ট শুরু হবে এবছরের পবিত্র হজ ফ্লাইট। চলবে 18 সেপ্টেম্বর পর্যন্ত। দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। হজের ফিরতি ফ্লাইট আগামী 27 সেপ্টেম্বর থেকে শুরু হবে বলেও জানান তিনি। 16 আগস্ট তারা শুরু করবে এবং 18 সেপ্টেম্বর হজ যাত্রা শেষ হবে, আর ফিরতি যাত্রা হবে 27 সেপ্টেম্বর থেকে 28 অক্টোবর পর্যন্ত। হজ যাত্রা পরিবহনের জন্য নির্দিষ্ট কিছু পরিবহনের ব্যবস্থা করেছেন এবং বাদবাকি শিডিউল ফ্লাইটে যাবে। বিমানে 114টা ডেডিকেটেড ফ্লাইট আছে এবং বাদবাকি শিডিউল ফ্লাইটের মধ্যে 27টা শিডিউল ফ্লাইটের মধ্যে তারা যাবে আর কি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলটির 4 নেতার বিরুদ্ধে দায়ের করা নাশকতার মামলার তদন্ত প্রতিবেদন আগামী 17 মে দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। সকালে গুলশান থানা পুলিশের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন এই তারিখ ধার্য করেন। গত 2রা ফেব্রুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী গত 6 জানুয়ারি থেকে চলা হরতাল অবরোধে সারা দেশে নাশকতায় মৃত্যুর ঘটনায় এই মামলাটি দায়ের করেন। মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিনকে আসামি করা হয়। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পল্টন থানার একটি মামলায় জামিন দেওয়া হলেও পল্টন ও মতিঝিল থানার অপর 3 মামলায় কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের আদালত এই আদেশ দেন। গত জানুয়ারি মাস থেকে চলা হরতাল অবরোধে গাড়ি পোড়ানো সহ নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় 4টি মামলা দায়ের করেন পুলিশ। এই 4 মামলায় মধ্যে পল্টন থানার একটি মামলায় মির্জা ফখরুলকে জামিন দেওয়া হলেও অপর 3 মামলায় জামিন দেওয়া না হলে আদালত এই রুল জারি করেন। আজও রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সকাল 10টার দিকে ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন রাজধানীর যাত্রাবাড়ির মীর হাজিরবাগ এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার কর্মী সমর্থকেরাও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এদিকে ঢাকা দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষেও নির্বাচনী প্রচারণা চালানো হয়। প্রচারণার অংশ হিসেবে রাজধানীর সায়দাবাদ যাত্রাবাড়ি এলাকায় গণসংযোগ করেন মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস। আমি তাকে বলতে চাই, বাবা তুমি তোমার মতো কাজ করো, আমাকে আমার মতো কাজ করতে দাও। আমাদের এইভাবে পোস্টার ছিঁড়ে ফেলে, কেটে ফেলে, পুড়িয়ে ফেলে এরকম করা ঠিক না। আশা করছি সরকার আজকের মধ্যেই জামিনের সুযোগ সৃষ্টি করে দেবে এবং মির্জা আব্বাস সমান সুযোগ নিতে পারবে প্রচারণার ক্ষেত্রে। আর ইস্তেহার আশা করছি 2-3 দিনের মধ্যেই ঘোষণা করবে ইনশাআল্লাহ। উনি আমার চাচি মায়ের মতো, যদি কোনো ধরনের সমস্যা মনে করেন উনি
আমাকে ফোন করতে পারেন, আমি অবশ্যই ব্যাপারটা দেখব। রাজনীতিতে মত পার্থক্য থাকতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু আমাদের তো একটা পারিবারিক সম্পর্ক আছে। এদিকে আদর্শ ও বাসযোগ্য ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিয়ে 12 দফা ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা উত্তরের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আওয়াল। সকালে রাজধানীর তেজগাঁয়ে সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করেন তিনি। এছাড়া উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সহ যানজট নিরসনে কাজ করারও অঙ্গীকার করেন তিনি। উত্তর সিটি কর্পোরেশনকে রাজধানীর একটা অংশ হিসাবে আন্তর্জাতিক মানের আদর্শ ঢাকা হিসাবে একটা পরিচিতি দিতে ভালো খাদ্য ব্যবস্থা করা হবে এবং খাদ্যের যে মান বিভিন্ন বাজারে বা সুপার মার্কেটে থাকে ওগুলোর জন্য আমরা অভিযান চালাবো এবং এটা এককভাবে না, যৌথভাবে অন্য অন্য সরকারি এবং সেন্ট্রাল সংস্থাগুলোর সাথে ভালো পানি এবং পানি যেন সব জায়গায় পাওয়া যায় সেটাও আমরা ব্যবস্থা করব, এককভাবে নয়। নির্বাচনী প্রচারণা বেগম খালেদা জিয়ার উপস্থিতি নির্বাচনী পরিবেশকে সংঘাতময় করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন আওয়ামী লীগ নেতারা। গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে বেগম জিয়াকে নির্বাচনী প্রচারণা থেকে বিরত রাখতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তারা এই আহ্বান জানান। বিএনপির নেত্রী মাঠে নামবেন, নির্বাচনের প্রচার অভিযানে অংশগ্রহণ করবেন। যিনি কয়েকদিন আগে মানুষ পুড়িয়ে মেরেছেন, তিনি যদি নির্বাচনী মাঠে নামেন, প্রচার অভিযানে নামেন, মানুষের রুদ্র রোষ থেকে তো তাকে বা তার পক্ষে বাঁচা সম্ভব না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হবে, অবশ্যই নির্বাচনের পরিবেশ দূষিত হবে এবং অশান্ত পরিবেশের সৃষ্টি হবে। শান্তিপূর্ণ নির্বাচন কোন অবস্থাতেই হতে পারবে না। আচরণবিধির বিভিন্ন ক্লজ আছে, যার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে, তাকে বিরত রাখা ব্যবস্থা নির্বাচন কমিশন নিতে পারেন। এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই ব্যাপারে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবেন, আমার এটা আপিল থাকবে। একজন রাজনীতিবিদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করেছে, তাকে বাংলাদেশের পুলিশ খুঁজছে, আইন শৃঙ্খলা বাহিনী খুঁজছে, তিনি পলাতক আসামি, এটি সমস্ত পৃথিবীকে জানিয়ে দিয়েছেন। তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান। এটি রাজনীতিবিদ হিসাবে আমাদের সবার জন্য লজ্জাস্কর। দুপুরের সময় আরো থাকছে। লাকসাম চিনকি আস্তানা ডাবল লাইন নির্মাণে গতি ফিরে পাচ্ছে ঢাকা চট্টগ্রাম রেলপথ। কমবে দুর্ঘটনা ও ট্রেন আসা যাওয়ার সময়। রাজধানীতে অস্বাভাবিকভাবে বাড়ছে অবৈধ রিকশার সংখ্যা। তার উপর প্রায় প্রতিটি সড়কে অবাধে রিকশা চললেও নিয়ন্ত্রণ না করে উপরন্তু ঘুষ নিয়ে চলাচলের সুযোগ করে দিচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিতরা। এর ফলে বাড়ছে যানজট ও ঐতিহ্যবাহী এই বাহনটির প্রতি রাজধানীবাসীর বিরক্তি। ঢাকা সিটি কর্পোরেশন বলছে রাজধানীর অবৈধ রিকশা নিয়ন্ত্রণে উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে তারা। তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন রিকশা কমিয়ে নয়, বরং রাজধানীতে গণপরিবহনের সংখ্যা বাড়ালেই এই সমস্যার দ্রুত সমাধান সম্ভব। আরো জানাচ্ছেন ফখরুল শাহিন। চলছে চালকের সঙ্গে দর কষাকষি, তারপর চাহিদা অনুযায়ী টাকা নিয়ে ছেড়ে দিলেন অবৈধভাবে চলে আসা রিকশাটি। এভাবেই ঘুষ নিয়ে রাজধানীর প্রধান সড়কগুলোতে রিকশা চলাচলের সুযোগ করে দিচ্ছেন ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিতরা। এছাড়া রাস্তার এক লেন দিয়ে দুই দিকে রিকশা চললেও কোনো নজর দেওয়ার প্রয়োজন মনে করেন না তারা। আর এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখালেন ট্রাফিক পুলিশ। সব রিকশা তো আর যায় না, মনে করেন যেগুলা রোগী টোগী থাকে অনেক সময় দেখা যায় এগুলা একটু স্যাক্রিফাইস করতে হয়। স্যারের কাছে জিজ্ঞেস করেন, স্যারের যে সমস্ত পয়েন্টে রিকশা চলাচল নিষিদ্ধ, ওই সমস্ত পয়েন্টে চলে না। আমাদের প্রতিটা পয়েন্টে রিকশা বন্ধের জন্য ডিউটি দেওয়া আছে। চালকরাও সুযোগ বুঝে অবাধে নিষিদ্ধ রাস্তায় রিকশা চালানো, যখন তখন ভাড়া বাড়ানো, যত্রতত্র রিকশা পার্কিং করে যানজট সহ বাড়াচ্ছেন রাজধানীবাসীর নানা দুর্ভোগ। জরিমানা এটা মালিক বোঝে, এটা মালিক বুঝবো। আমাদের পোলা পাইলে বউলিয়া চলি বা ঢাকা শহরে ঘর ভাড়াতে থাকি, এই কারণে বেরোতে হয়। বাসে যেটা খুব বেশি ক্রাউডি, খুব বেশি ভিড়, সে কারণে ডবল 3 গুণ ভাড়া দিয়ে রিকশায় ওঠা। ঢাকা সিটি কর্পোরেশন বলছে রাজধানীতে রিকশার সংখ্যা কমাতে নানা ব্যবস্থা নিচ্ছেন তারা। অবৈধ রিকশাগুলো মাঝে মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে এগুলো উচ্ছেদ করা হয় এবং বিভিন্ন জেলা শহরে, উপজেলা শহরে এগুলো পাঠিয়ে দেওয়া হয়। এর সাথে অনেক মানুষের রুটি রিজেকের বিষয় আছে।
আমরা এগুলো বিবেচনায় নিয়ে আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়ে আগাচ্ছি। এদিকে রাজধানীতে রিকশার সংখ্যা কমাতে সরকারের সুষ্ঠু পরিকল্পনাই যথেষ্ট বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। প্ল্যান্ড ওয়েতে বাস চলাচলের ব্যবস্থা যদি করা যায়, অটোমেটিক্যালি কিন্তু এই প্রধান রাস্তার রিকশা আর থাকবে না, কারণ তারা তখন প্যাসেঞ্জার পাবে না, যখন মানুষ সহজেই বাসগুলিতে যাতায়াত করতে পারবে। ডিএমপির তথ্য মতে বর্তমানে রাজধানীতে রিকশার সংখ্যা প্রায় 7 লাখ। তার মধ্যে ঢাকা সিটি থেকে নিবন্ধনকৃত রিকশার সংখ্যা মাত্র 77,000। বাকি সব রিকশাই অবৈধ। ফখরুল শাহীন, সময় সংবাদ, ঢাকা। আবারও সিটি নির্বাচনের খবর। দলীয় নেতাকর্মীদের নিয়ে সকাল থেকেই প্রচারণা চালাচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আজম নাসির উদ্দিন এবং এম মঞ্জুর আলম। সকাল 10টায় নগরের মিসকিন শাহ মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজম নাসির উদ্দিন। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে চকবাজার, পাঁচলাইশ সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। অন্যদিকে সকালে 10:30টায় দেওয়ানহাট এলাকায় প্রচারণা চালান বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম। এরপর উত্তর পাঠানটুলি এবং আশেপাশের এলাকায় ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চান তিনি। প্রচুর সাড়া পাচ্ছি, কারণ যেখানে যাচ্ছি সেখানে শুধু গত 14 বিদায়ী মেয়রের ব্যর্থতার কথাই শুনতে হচ্ছে এবং জনগণ এইগুলো আমি আগে অতটুকু ধারণা ছিল না। ভোটাররা বলছে যে উনি 5 বছর আসেননি এলাকায়। বিগত নির্বাচনেও এই এলাকা থেকে আমরা বিপুল ভোট পেয়েছিলাম। এবারও ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন বিগত বারের ন্যায় এবারও তারা আমাদেরকে অধিক ভোটে আমাদেরকে প্রদান করবেন। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিত প্রায় 15,500 প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারের 2 দফা প্রশিক্ষণের প্রথম দফা শুরু হয়েছে আজ সকালে নগরীর ডাক্তার খাস্তগীর বালিকা বিদ্যালয় এবং কাজেম আলী হাই স্কুলে এই প্রশিক্ষণ শুরু হয়। এবারে নির্বাচনের 719টি কেন্দ্রের 4,906টি বুথে ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণের জন্য 719 জন প্রিজাইডিং অফিসার, 4,906 জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং 9,812 জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। রিটার্নিং অফিসার আব্দুল বাতেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল এবং নির্বাচন কমিশনের যুগ্ম সচিব জেসমিন টোলে প্রশিক্ষণ পরিচালনা করছেন। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করার জন্য পুলিশের পক্ষ থেকে আমাদের যা কিছু সহযোগিতার প্রয়োজন ওনাদের নির্দেশনার মতে আমরা সেই সহযোগিতা দিয়ে যাব। ওনারা দৃশ্যমান নিরপেক্ষতা দেখাবেন, এটি একটি নির্দেশ। আর কোনো ধরনের কোনো প্রার্থীর সাথে পক্ষে বা বিপক্ষে কোনো ধরনের কাজ করতে পারবেন না। আইন অনুযায়ী সবাই যেন সবার দায়িত্ব সঠিকভাবে পালন করি এবং প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসাররা যেন আইন এবং বিধির আলোকে পুরো ভোট কেন্দ্রটা পরিচালনা করে, এটাই মূলত আজকে বলার জন্য আমি এসেছি ট্রেনিংয়ে। 1,500 কোটি টাকা ব্যয়ে লাকসাম চিনকি আস্তানা ডাবল লাইন নির্মাণের ফলে গতি ফিরে পাচ্ছে ঢাকা চট্টগ্রাম রেলপথ। এতে দুর্ঘটনা হ্রাসের পাশাপাশি ট্রেন আসা যাওয়ার সময়ও কমবে। অন্যদিকে স্টেশন রিমডেলিং প্রকল্প বাস্তবায়নে পাল্টে যাচ্ছে চট্টগ্রাম রেল স্টেশনের অপারেশনাল কার্যক্রম। এই দুটি প্রকল্পই বাস্তবায়ন করেছে দেশীয় কোম্পানি ম্যাক্স গ্রুপ। 18 এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই দুটি প্রকল্পের উদ্বোধন এবং লাকসাম আখাউড়া ডাবল লাইন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। আশরাফুল মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। 320 কিলোমিটার দীর্ঘ ঢাকা চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল নিরবিচ্ছিন্ন রাখতে ডাবল লাইনের কোনো বিকল্প নেই। বিদ্যমান রেলপথে 123 কিলোমিটার ডাবল লাইন থাকলেও বাকি অংশ ছিল সিঙ্গেল। এ অবস্থায় বাকি 177 কিলোমিটার রেলপথ ডাবল করতে 2010 সালে 3টি ভাগে প্রকল্প হাতে নেওয়া হয়। এর মধ্যে চিনকি আস্তানা থেকে লাকসাম পর্যন্ত 61 কিলোমিটারের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। একটি লাইন দিয়ে 20টি করে ট্রেন আমরা চালাবো। তখন একটি লাইন দিয়ে চালাতে গিয়ে যে ক্রসিং এর জন্য যে সময়টা নষ্ট হতো সেটা এখন আর ক্রসিং এর প্রয়োজন হবে না, এবং যেগুলো ঊর্ধ্বমুখী ট্রেন সেগুলো ঊর্ধ্বমুখী লাইন দিয়ে যাবে এবং যেগুলো চিটাগংয়ের দিকে আসবে এগুলো ডাউন লাইন দিয়ে, নতুন নির্মিত লাইন দিয়ে চলাচল করবে। পর্যাপ্ত রেল লাইন ও প্ল্যাটফর্ম না থাকায় চট্টগ্রাম রেল স্টেশনের পরিচালন ক্ষমতা ছিল সীমিত। তাই গুরুত্বপূর্ণ এই স্টেশনের অপারেশনাল কার্যক্রম নিরবিচ্ছিন্ন রাখতে 2011 সালে নেওয়া হয় চট্টগ্রাম রেল স্টেশন রিমডেলিং প্রকল্পের কাজ। আমাদের যে স্টেশনের ক্যাপাসিটি আছে এটা আমরা ম্যাক্সিমাম 50টা ট্রেন রিসিভ এন্ড ডিসপাচ করতে পারি। তো এই প্রকল্প শেষ হলে আমরা
80 থেকে 90টা ট্রেন রিসিভ এবং ডিসপ্যাচ করতে পারবে। পুরাতন জরাজীর্ণ লাইনগুলি আধুনিকায়ন করে উন্নততর স্ট্রাকচার এখানে স্থাপন করা হয়েছে। 4টা লাইন নতুন লাইন স্থাপন হয়েছে। এই প্রকল্পের আওতায় 4টি নতুন লাইন, 2টি প্ল্যাটফর্ম ও ইঞ্জিন বের হওয়ার স্কেপ লাইন নির্মাণের ফলে অনেক বেশি ট্রেন পরিচালনার পাশাপাশি সময় বাঁচবে। আগেকার সিগন্যালিং ব্যবস্থা থেকে এখন সিগন্যালিং ব্যবস্থা অনেক উন্নত। পয়েন্ট অপারেশনের যে দায়িত্ব যিনি যে মাস্টার সাহেব নিজে থাকেন, কোনো কারণে যদি উনি সেটা অপারেট করতে না পারেন, সে বিকল্প হিসাবে সুপারভাইজিং স্টেশন মাস্টার যে আছেন তিনি এখান থেকে এটা কন্ট্রোল করতে পারবেন। পাশাপাশি আমাদের কন্ট্রোল অফিস থেকেও এটা সার্বিক কার্যক্রম মনিটর করতে পারবেন। জাপানি উন্নয়ন সংস্থা জাইকা ও সরকারি অর্থ সহায়তায় প্রকল্প দুটিতে ব্যয় হয়েছে 1787 কোটি টাকা। হাজিরা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ কাজে লাগাতে বাংলাদেশে স্পেনের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্পেনের বিদায়ী রাষ্ট্রদূত লুইস তেজেদা চাকম দেখা করতে গেলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। এ সময় রাষ্ট্রদূতের মাধ্যমে স্পেনের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা পৌঁছে দেন শেখ হাসিনা। বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান স্প্যানিশ রাষ্ট্রদূত। পরে পাকিস্তানের হাই কমিশনার সুজা আলমও দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। বাংলাদেশে পাকিস্তানি ক্রিকেট দলকে খেলতে আমন্ত্রণ জানানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। পরে প্রধানমন্ত্রী গোপালগঞ্জ ও খুলনার 4টি পৃথক শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের কাজে ব্যবহারের জন্য 4টি গাড়ির চাবি হস্তান্তর করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের হাতে। গরমের শুরুতেই মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ বরগুনাবাসী। লোডশেডিং বেড়ে যাওয়ায় বিদ্যুৎ নির্ভর ব্যবসায়ীরা পড়েছেন লোকসানের মুখে। অন্যদিকে বিপাকে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। বিদ্যুৎ বিভাগ বলছে চাহিদা বাড়লেও সরবরাহের বরাদ্দ না বাড়ায় বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গরমের শুরুতেই মাত্রাতিরিক্ত লোডশেডিং এ বিপর্যস্ত বরগুনাবাসী। সন্ধ্যা থেকে বিদ্যুৎ না থাকায় এইচএসসি পরীক্ষার্থী মৌ এভাবে মোমের আলোয় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, আর তার মা গরমের তীব্রতা কমাতে হাত পাখা দিয়ে বাতাস করছেন। এই অবস্থায় পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থী ও অভিভাবকেরা। যেহেতু আমাদের এইচএসসি পরীক্ষাটা একটা আমাদের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা, এই সময় যদি এইভাবে তাপমাত্রার সাথে সাথে যদি লোডশেডিং হয়ে যায় তাহলে আমাদের পরীক্ষার ফলাফল যে কি আসবে তা আমরা নিজেরাই জানি না। বিদ্যুৎ থাকে না, ও মন মানসিকতা খারাপ হয়ে যায়, ও গরম পাইলে ও চেয়ারে বসেই পড়তে চায় না। অন্যদিকে জেলার বিদ্যুৎ নির্ভর ব্যবসার প্রতিষ্ঠানগুলো পড়েছে লোকসানের মুখে। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় অলস সময় পার করছেন শ্রমিকরা। বিদ্যুতের অভাবে আমাদের কাজকর্ম ডিস্টার্ব, পার্টির কোনো কাজকর্ম আমরা ঠিক মতো বুঝ দিতে পারি না। গরম পড়ছে পর কারেন্টের সমস্যা দিতে আছে, দিনে তো পাই না, রাত্রে একটু কাজ করি, রাত্রেও পাইতেছ না। বরগুনায় যে আমাদের বিদ্যুতের দরকার, চাহিদা অনেক, কিন্তু বিদ্যুৎ কম হইতেছে, মানে আমাদের এই জন্যই সমস্যাটা দুর্ভোগে আমরা আছি। নিত্য নৈমিত্তিক ব্যাপারে কোনো টাইম নেই, অল টাইম লোডশেডিং, কতক্ষণ পরপরই। অবশ্য বিদ্যুৎ বিভাগ বলছে চাহিদা বেড়েছে কিন্তু সরবরাহ বাড়েনি, ফলে বাড়তি লোডশেডিং করতে হচ্ছে তাদের। চিঠি এসছে ডিসি কোর্টের যে ওখান থেকে, ওদের 9টা থেকে 5টা পর্যন্ত নির্বাচন বিদ্যুৎ দিতে হবে। তো এই সময়ের জন্য আমরা ওদেরকে বরাদ্দ দিয়ে যদি অপর জায়গায় লোডশেড করতে হয়, যদি না হয় সেক্ষেত্রে অন্য জায়গায় লোডশেড করি। বর্তমানে ওজোপাড়িকোট 2.8 মেগাওয়াট ও পল্লী বিদ্যুতের 5.4 মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পাচ্ছে। বিদ্যুৎ বিভাগ বলছে আরো 2.5 মেগাওয়াট বিদ্যুৎ পেলে লোডশেডিং করতে হবে না। সময় সংবাদ, বরগুনা। মৌলভীবাজারের হাওর অঞ্চলের কৃষকরা এখন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। নানা প্রতিকূলতার পরও বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা, তবে উৎপাদন খরচের তুলনায় লাভ পাওয়া নিয়ে সংশয় তারা। এক্ষেত্রে ভরা মৌসুমে ধান বিক্রি না করার পরামর্শ কৃষি বিভাগের। জেলা প্রতিনিধি শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ফসলের সবুজ মাঠ, চোখ জুড়ানো মুগ্ধতা, কৃষকের স্বপ্নের ধান ধারণ করেছে সোনালী রং। এই দৃশ্য মৌলভীবাজার জেলার হাইল, হাকালুকি এবং কাওয়াদিঘি হাওর অঞ্চলের। এখানকার কৃষকরা এখন ব্যস্ত হয়ে পড়েছেন বোরো ধান কাটা এবং মাড়াইয়ে। উৎপাদন ভালো হওয়ায় দারুণ খুশি তারা। কৃষকরা জানান, কৃষি উপকরণের চড়া দাম, শ্রমিক সংকট, উপযুক্ত সময়ে সেচের পানি না পাওয়া সহ নানা সীমাবদ্ধতার মধ্যে এবার বোরো আবাদ করতে হয়েছে তাদের। উৎপাদন খরচের তুলনায় লাভ পাবেন কিনা তা নিয়ে সংশয়ে তারা। হামলা খরচ, তেল খরচ, কীটনাশক খরচ অনেক টাকা গেছে।
আমরা আশাবাদী আছি ধানের দামটা যদি ভালো রেটে যায় তাইলে আমরা লাগি একটু উপকারী হয়। সারের দাম এরপরে অনেক কিছুর দাম বাড়ায়, আমরা একটু লসও থাকতে পারি। যদি রেটটা একটু বাড়াই লয় তাহলে যেগুন পাইমু কষ্টটা সফল হইব। কৃষিকে তুলতে পারি না, দাম পাই না, আমরা তো পুরা একটা কষ্ট মাঝে পড়ে যাই। এদিকে ন্যায্য দাম পেতে বোরোর ভরা মৌসুমে ধান বিক্রি না করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। ভরা মৌসুমে ফসলের দামটা একটু কম থাকে, আমরা কৃষকদেরকে এগুলো বলে আসছি যে তাৎক্ষণিকভাবে যেন উৎপাদিত ফসলটা বিক্রি না করে, কিছুদিন পরে বিক্রি করে, তাহলে তাদের ন্যায্য মূল্যটা পাবে। জেলায় এবার 50,887 হেক্টর জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,96,902 মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার। চট্টগ্রামের পাথরঘাটা থেকে 10,000 পিস ইয়াবা সহ 3 জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে 2 জন মিয়ানমারের নাগরিক বলে জানিয়েছে পুলিশ। সকাল 9টার দিকে নগরীর পাথরঘাটা এলাকা থেকে তাদের আটক করা হয়। কোতোয়ালি থানা পুলিশ জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান এসেছে এমন সংবাদের ভিত্তিতে পাথরঘাটার তিরিঙ্গি বাজার এলাকায় অভিযান চালায় তারা। এ সময় বাংলাদেশি নাগরিক আবু তাহেরের বাড়ি থেকে 10,000 পিস ইয়াবা সহ 2 মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। তারা ইয়াবা ব্যবসায়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে 28 জেলে সহ একটি মাছ ধরার ট্রলার জলদস্যুরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভোর 5টায় এই ঘটনা ঘটলেও এখনও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। ট্রলার মালিক জানান, এফবি নজরুল নামের ট্রলারটি নিয়ে 30 জন জেলে গতকাল সমুদ্রে মাছ ধরতে যায়। এ সময় জলদস্যুরা সেখানে হামলা করে। তাদের অপহরণের পর 2 জেলে সমুদ্রে লাফিয়ে পড়েন। পরে বাদশাহ ও সোলেমান নামে ওই 2 জেলেকে অন্যান্য ট্রলার উদ্ধার করলে মুঠোফোনে তারা খবর পাঠায়। এই ঘটনায় কোস্টগার্ড সাগরে অভিযান চালাচ্ছে। ডাকাতরা যখন আক্রমণ করতেছে, 2 জন মাঝিমাল্লা জাপ পানিতে পড়ে গেছে। এরা অন্য বুড়ে উঠে অন্য বুড়ে সাঁতার কেটে উঠছে এবং আমাকে তীরবর্তী এলাকায় মোবাইল নেটওয়ার্কে এসে আমাকে মোবাইলের মাধ্যমে জানাইছে যে আমাদের ডাকাতি নিয়ে গেছে। তো আমার আরেকটা বুট আছে, আমি সাথে সাথে বলছি যে ওদেরকে ওই বুট নিয়ে তোমরা কুচ করো। ঘন্টায় ন্যূনতম মজুরি বাড়িয়ে $15 করা সহ ট্রেড ইউনিয়নের দাবিতে নিউ ইয়র্কে প্রতিবাদ সমাবেশ ও র্যালি করেছে কয়েক হাজার মানুষ। বুধবার বিকেলে ম্যানহাটনের কলম্বাস সার্কেল থেকে শুরু হয়ে টাইমস স্কয়ারে গিয়ে শেষ হয় এই প্রতিবাদ র্যালি। নিউ ইয়র্ক ছাড়াও 230টি শহরে একই দাবিতে চলে প্রতিবাদ সমাবেশ। এ সময় সমাবেশকারীরা দাবি তোলে রেস্তোরাঁ সহ বহুজাতিক বিপণী বিতানগুলোতেও ন্যূনতম মজুরি বাড়ানোর। তারা জানায়, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। পাশাপাশি বাড়ি ভাড়া এবং শিক্ষার খরচও দিন দিন বাড়তে থাকায় স্বাভাবিক জীবন ধারণে তাদের হিমশিম খেতে হচ্ছে। নিউ ইয়র্কে বর্তমান মজুরি ঘন্টায় $8.75। তবে যুক্তরাষ্ট্র ফেডারেলের ধার্য করা মজুরির পরিমাণ এর চেয়ে কম, $7.25। দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে মজুরি বাড়ানোর বিষয়টি বেশ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে গেল বছর নভেম্বরে প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা দেন 2016 সাল থেকে যুক্তরাষ্ট্রে ন্যূনতম মজুরি $10 বাড়ানো হবে। ইয়েমেন থেকে হাউথি বিদ্রোহীদের দ্রুত নির্মূল করতে সৌদি আরব প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত। বুধবার ওয়াশিংটনে মার্কিন সেনাবাহিনীর এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, হাউথিদের এবং ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহকে কোনোভাবেই কোনো ছাড় দেওয়া হবে না। এদিকে বুধবার ইয়েমেনের এডেন শহরে আরব জোটের বিমান হামলার পর হাউথিদের অস্ত্র এবং ট্যাঙ্ক নিয়ে টহল দিতে দেখা যায়। অন্যদিকে দেশটিতে বেশ কিছুদিন ধরে চলমান সংঘাত এবং গৃহযুদ্ধের কারণে সেখানে জ্বালানি সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। হাউথিদের জ্বালানি মজুত করা গুদাম ঘরগুলো লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে বলে জানান জোটের মুখপাত্র। এতে দ্রুত হাউথি বিদ্রোহী গোষ্ঠীরা জ্বালানি সংকটে পড়বে বলে গণমাধ্যমকে জানানো হয়েছে।
পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ফেভারিট হিসেবে মাঠে নামবে বলে মন্তব্য করেছেন দলের অধিনায়ক সাকিব আল হাসান। তবে সিরিজ জিততে হলে টাইগারদের সেরাটা খেলতে হবে বলেও মনে করেন প্রথম ওয়ানডের জন্য বাংলাদেশ দলের অধিনায়ক। সকালে দলের অনুশীলন শেষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব এসব কথা জানান। আমরা মনে করি আমরা ফেভারিট, আমরা মনে করি আমাদের টিম আছে পাকিস্তানকে বিট করার এবং আমাদের সিরিজ জেতার। এটা আমাদের বেস্ট চান্স এখন পর্যন্ত পাকিস্তানের সাথে ভালো করার। এখানে কোনোভাবে পাকিস্তানকে ছোট করা হচ্ছে না কিংবা পাকিস্তানকে কোনোভাবে অন্য কিছু হিসাবে চিন্তা করা হচ্ছে না। পাকিস্তান অবশ্যই ভালো টিম এবং তাদের সাথে যদি আমরা জিততে চাই অবশ্যই আমাদের ভালো ক্রিকেট খেলা লাগবে এবং যেটা আমরা কনসিস্টেন্টলি খেলতেছিলাম ওয়ার্ল্ড কাপে আমরা যদি ওটা কন্টিনিউ করতে পারি আমাদের বিশ্বাস এটা যে আমরা রেজাল্ট আনতে পারবো। পাকিস্তানের এমন অনেক প্লেয়ারই আছে যারা এখনো ম্যাচ জেতাতে পারে পাকিস্তানের হয়ে এবং ওদের অনেক ম্যাচ উইনার আছে। আমরা এই জিনিসগুলো খুব ভালো করে জানি যে ওদের সাথে জিততে হলে অবশ্যই আমাদের বেস্ট ক্রিকেটই খেলতে হবে। এর আগের সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন করে সাকিব মুশফিকরা। এদিন প্রথমে স্টেডিয়ামের মূল মাঠে বোলিং কোচ হিথস্ট্রিকের তত্ত্বাবধানে বল হাতে অনুশীলন করেন মাশরাফি আবুল হাসানরা। বোলিং অনুশীলন শেষে মিরপুর ইনডোর স্টেডিয়ামের নেটে ব্যাট হাতে অনুশীলন করতে দেখা যায় তামিম, মুশফিক, সাকিব সহ টাইগার ব্যাটসম্যানদের। সে সময় তাদেরকে ব্যাটিং বিষয়ে নানাভাবে পরামর্শ দেন দলের কোচ হাথুরু সিংহ। শুক্রবার দুপুর 2:30টায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে নামবে রিয়াদ সাব্বিররা। দুপুর সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 16 আগস্ট থেকে শুরু হচ্ছে এবছরের হজ ফ্লাইট। ফিরতি ফ্লাইট 27 সেপ্টেম্বর থেকে 28 অক্টোবর পর্যন্ত। উৎসাহ উদ্দীপনায় ঢাকার 2 সিটিতে চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। চট্টগ্রামে প্রায় 15,500 নির্বাচনী কর্মকর্তার প্রশিক্ষণ। রাজধানীর মালিবাগে দেবে যাওয়া টিনের বাড়ির নিচে আর কেউ নেই বলে ধারণা ফায়ার সার্ভিসের। এ পর্যন্ত 12টি লাশ উদ্ধার। বাড়ির মালিক যুবলীগ নেতাকে খুঁজছে প্রশাসন। ঢাকা বরিশাল মহাসড়কে ট্রাকের চাপায় অটোরিকশার 6 যাত্রী নিহত। আহত 8 জন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। এবং বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম ওয়ানডেকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত টাইগাররা। আগামীকাল সেরাটা খেলেই জিততে হবে বললেন অধিনায়ক সাকিব। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।